ওয়েলকাম বোধকথাতে আপনাকে স্বাগতম। আজকে শোনাবো মানুষ এবং পরীর সাথে প্রেমের একটা সুন্দর ঘটনা। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গভীর রাত, গাছের উপরে ডালে শুয়ে আছে আব্দুর রহমান। আপনারা হয়তো ভাবছেন গভীর রাতে ছেলের ডালে শুয়ে কি করেন। আসলে রহমান গাছের ডালে এমনি এমনি শুয়ে থাকে না। রহমানকে গাছে নিয়ে আসা এক পরী। একটা রাত কিছু না, এর আগেও এমন ঘটনা ঘটেছিল রহমানের সাথে। রহমান গাছের ডালে শুয়ে আছে, এদিকে লাঠি ও হারিকেন হাতে এক বৃদ্ধা মহিলা গাছের কাছে এসে রহমানকে উদ্দেশ্য করে ডাকতে লাগলেন, বাবা রহমান, নিচে আয়। এই বৃদ্ধ মহিলা রহমানের মা। রহমানের বাবা মা ভাই বোন কেউ নেই। পরিবার বলতে রহমানের তার মা। রহমানের মা ডেকে ডেকে যাচ্ছে, কিন্তু রহমানের নাম ডেকে ঘুমাচ্ছে। মনে হচ্ছে খুব আমরামে ঘুমাচ্ছে। এমন অবস্থায় পাশের বাড়ির 2-3 জন উঠে এসে রহমানের মাকে বলে, রহমান কি আজকেও গাছের ডালে ঘুমাচ্ছে? ওদের কোথায় জবাবে রহমানের মা বলেন, হে বাবা, ওই দেখো, তোমরা আমার রহমানকে গাছ থেকে নিচে নামিয়ে দাও বাবা। রহমানের মায়ের অনুরোধে ওখানে থাকা 2-3 জন গাছে উঠেন আর রহমানকে ধরে নিচে নামিয়ে রহমানকে অনেক ডাকাডাকির পর রহমানের ঘুম ভাঙে। ওর ঘুম ভাঙার পর সেখানে থাকা সবাই, কিরে রহমান, তোর কি হয়েছে? তোর মা কত করে ডাকছে শুনছিস না? গভীর রাত তুই গাছের ডালে কি করে শুয়ে আছিস? যদি পড়ে যেতি আর এখানে আসলি কিভাবে? তখন উত্তরে রহমান বললে, আমি তো জানি না কিভাবে আসলাম, আমি তো রুমেই শুয়েছিলাম। আর বিশ্বাস করো, তোমরা তো বলো আমাকে এত করে ডাকার পর আমি শুনি নাই কেন? আমার অনেক গভীর ও মধুর ঘুম আসে, আমি জানি না কেন এমনটা হয়। রহমানের কথা শুনে সেখানে থাকা সবাই বলেন, ঠিক আছে, অনেক রাত হয়েছে, তোর মাকে নিয়ে বাড়ি যা। এবার ওদের কথা শুনে রহমান ওর মাকে নিয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। এই যে রহমানের সাথে এত ঘটনা ঘটে, রহমান কিন্তু জানে না তার সাথে এসব ঘটনা ঘটার কারণে একটাই পরী। ওই পরীটা কখনো রহমানের সামনে না আসলেও স্বপ্নে অনেকবার আসছে। যাই হোক, বাড়িতে আসার পর রহমান কিছু পর ঘুমিয়ে পড়ল। সেই রাতে রহমানের সাথে ঘটে আরও কিছু ঘটনা। পরদিনের ঘটনা, রহমানের জাল নিয়ে বেরিয়ে পড়লেন বাসা থেকে ছোট নদীতে মাছ ধরার জন্য। তো রহমান জাল নিয়ে নদীতে মাছ ধরতেছেন, এমন অবস্থায় রহমান খেয়াল করেন তার পিছনে ঘুমটা দেওয়া একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে রহমান বলে উঠলেন, কে আপনি? আমার পিছনে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? রহমানের কথা শুনে সেই মেয়েটা চুপ থাকে। মেয়েটাকে চুপ থাকতে দেখে রহমান মনে ভাবলেন যে মেয়েটা বোবা নাকি। এই ভেবে রহমান আবারও বললেন যে, আপনি কি আমাকে কিছু বলবেন? আপনার মুখের ঘুমটা দেওয়া মুখ ও তো দেখতে পাচ্ছি না। রহমানের এমন কথায় মেয়েটা মুশকিল একটা হাসি দিয়ে রহমানকে বললেন, এ ভোর দুপুরে রোদের মধ্যে মাছ ধরতে আসছেন কেন? তোমার তো কষ্ট হয় না? আচ্ছা, একটা কাজ করো, ওই যে জায়গা আছে ওইখানে তোমার জালটা ফেলো। মেয়েটার এমন কথায় রহমান অবাক হয়ে বললেন, আপনি কি? আপনি ওইখানে জাল ফেলতে বলতেছেন? আপনাকে তো চিনি না, জানি না, কেন আপনার কথা শুনবো? মেয়েটা বলল, যা বলছি তাই করো না, জালটা ওইখানে ফেলে রাখো। রহমান বলে, কিন্তু? মেয়েটা বলে, কোনো কিন্তু না, একবার তো আমার কথা শুনো। মেয়েটার কথায় আর দেখানো জায়গায় জালটা ফেললেন রহমান। জাল ফেলে তোলার পর রহমান দেখলেন জালে অনেক মাছ উঠে আসছে। এতটা মাছ উঠে আসছে যে রহমানের উপরে তুলতে পারছে না। এত মাছ দেখে রহমান খুব খুশিতে রহমান মেয়েটাকে জিজ্ঞেস করলেন, এবার তো বলেন কে আপনি? আমার কাছেই বা কেন আসছেন? রহমানের কথায় মেয়েটা তার মুখ আর মাথা থেকে ঘুমটা সরাতেই দেখলেন যে খুব সুন্দরী একটা পরী সেখানে মেয়ে মানুষ, এবং এত সুন্দর হয় কি করে? মেয়েটাকে দেখে রহমান এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং চোখ যেন সেখানে ফিরাতেই পারতেছে না।
এবং মেয়েটাকে দেখে রহমান এক দৃষ্টিতে তাকিয়ে রহমানের এমন অবস্থায় মেয়েটা বলে, রহমান কি হলো তোমার? রহমান বলেন, আপনি কি এত সুন্দর কিভাবে আমার মনে হয়? আমি আপনাকে কোথাও দেখছি। মেয়েটা বলে, তাই? রহমান, আমাকে তুমি স্বপ্নে দেখছো? আমি তোমায় অনেকবার স্বপ্নে দেখা দিছি। কি এখনো বুঝি নাই আপনি কে? আমি পড়ি, মায়াময় পড়ি। আমি সেই পড়ি যে তোমার স্বপ্নে দেখা দেই, মাঝে মধ্যে তোমাকে নিয়ে গাছের ডালে শুয়ে রাখি। রহমান বললেন, পড়ি কি? আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমাকে আমার আসল পরিচয় দিলাম, ভয় করছে না? রহমান বললেন, না, কেন জানি না, ভয় করছে না। আচ্ছা, আপনি আমার কাছে কেন আসেন? আমাকেই বা গাছের ডালে কেন শুয়ে রাখেন? পরে বলে, রহমান, সত্যি বলতে আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। আমি তোমাকে গাছের ডালে ঘুমিয়ে রাখি, এতে যেন সবাই জানতে পারে যে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। রহমান বলল, কিন্তু পরি সব বলল যে তবে এখন না, তুমি মাছগুলো নিয়ে বাড়িতে যাও, আমি রাতে আসবো তোমার কাছে, তখন কথা হবে। পরীর এমন কথায় রহমান আর কথা না বাড়িয়ে মাছগুলো নিয়ে বাড়িতে চলে গেলেন। তারপর পরী আর মানুষের প্রেমে একটা রোমান্টিক গল্প নিয়ে আসে এবং সে থেকেই চলতে থাকে তাদের প্রেম, এবং তারা অনেক কষ্ট করে পরীর সংসারের এবং পরীর কথায় আব্দুর রহমান মাছগুলো নিয়ে বাড়িতে চলে গেলেন। এদিকে বাড়িতে যাবার পর কথা মতোই সেই রাতে মরিয়ম পরী আব্দুর রহমানের কাছে আসলেন। এতে বললেন যে, মরিয়ম পরী, এই কি করবে? আব্দুর রহমান, কি করব? রাতের খাবার শেষে শুয়ে আছি, ঘুমাবো। আপনি যে আমার কাছে আসলেন, কেউ দেখে ফেললে কি হবে? তখন মরিয়ম বললেন যে, কেউ দেখবে না। কেউ তোমার রুমে আসলে আমি অদৃশ্য হয়ে যাব। চিন্তা করো না। আচ্ছা, তোমার অন্য নাম নেই? আব্দুর রহমান বলেন, আছে তো। মা আমাকে মিজান বলে ডাকে। মরিয়ম, ওহ, তোমার এই নামটা সুন্দর, আমার সাথে মিল আছে। আমি মরিয়ম আর তুমি মিজান। এখন থেকে তোমাকে মিজান নামে ডাকবো। মিজান, আচ্ছা, আপনি আমাকে কতদিন ধরে চিনেন? মরিয়ম বলল, অনেক দিন ধরে। জানো, আমি তোমাকে অনেক আগ থেকেই ফলো করি। আমাদের জিনদের রাজ্যে আছে, সেখানে আমার বাড়ি। বাড়িতে মা, বাবা, একটা ভাই ও একটা বোন আছে। আমি সবার বড়। আমার তোমাকে দুনিয়াতে তোমাদের পরিবেশ ভালো লাগে, তাই বাবার অনুমতি নিয়ে এখানে এসেছি। একদিন তোমাকে নদীর পাড়ে দেখলাম। শুরুতেই তোমাকে দেখে ভালো না লাগলেও তোমার ভদ্রতা, সহজ সরলতা তোমাকে বাধ্য করেছে আমাকে। আমি তো তোমাকে খুব ভালোবেসে ফেলছি মিজান। তখন মিজান বলে, কিন্তু আমি তো মানুষ আর আপনি একটা পরী, এটা কিভাবে সম্ভব? মরিয়ম পরী বলতে থাকে, মন থেকে ভালোবাসলে সবই সম্ভব। একটা কথা, মানুষের সাথে জিন পরীর সম্পর্ক ও বিয়ে হারাম। গল্পের ক্ষেত্রে বলা যায়, কিন্তু মিজান সেটাও তো জানে না। এবং আচ্ছা, আপনি আপনি আমাকে গাছের ডালে ঘুম পাড়িয়ে রাখেন কেন? জানেন, এই জন্য আমার মা অনেক কষ্ট পায়। উনি বৃদ্ধ মানুষ, মা ছাড়া আমার তো আর কেউ নেই। মরিয়ম পরী বলতে থাকে, সবই জানতে পারবে। তোমাকে পরী ধরছে, তোমাকে পরী ভালোবেসেছে। এখন তো সবই জেনে গেছো, আর আমিও তোমার সশরীরে দেখা দিছি। এখন থেকে আর তোমাকে গাছের ডালে উঠতে যেতে চিন্তা করতে হবে না। মিজান বলল, ঠিক আছে। আপনি তো চলে যাবেন কখন? আমি তো ঘুমাবো। তখন পরী বলে, আরেকটু তাকি না তোমার কাছে? আচ্ছা মিজান, তুমি কি আমার সাথে আমার রাজ্যে যাবে, জিন পরীর রাজ্যে? তখন মিজান বলে, না না, আমার ভয় করে। তখন পরী বললে, ভয় কিসের? আমি আছি না, আমি তোমাকে নিয়ে যাব আমার বাড়িতে। তখন মিজান বলে, না, আমার ভয় করে তবুও। পরী বলে, পরী তখন হাসতে থাকে, আমি তো অনেক ভীতু। আচ্ছা, ভয় পেও না, আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব না, কেমন? তখনই পরী বলে, পরীর সাথে মিজান গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। এদিকে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর মিজান হঠাৎ চমকে ওঠেন। মিজান উঠে দেখেন যে তখনও মরিয়ম পরী ওই পাশেই বসে আছে। পরীকে দেখে মিজান বললেন যে, আপনি এখনো এখানে, চলে যাননি? মরিয়ম বললেন, না, আমি হঠাৎ করে ঘুমালে আপনি এতক্ষণ তোমাকেই দেখছিলাম। তখনই মিজান উত্তরে বলে, অনেক রাত হয়েছে, আপনি এখন চলে যান, কেমন?
মরিয়ম বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি কাল তোমার সাথে দেখা করব। এই বলে এই বলে মরিয়ম পরী সেখান থেকে চলে যায়। এদিকে পরী চলে যাবার পর মিজান আবারও ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে মিজানের মা মিজানকে ডাক দিয়ে বলেন, বাবা মিজান, তুই কি কাল রাতে কারোর সাথে কথা বলছিলি? তোর রুম থেকে কেমন কথার আওয়াজ পাচ্ছিলাম। মায়ের কথায় মিজান বলেন, না মা, হয়তো স্বপ্নে কথা বলছিলাম, তুমি হয়তো সেটাই শুনছো। মিজানের মা, ও আচ্ছা, খাবার খেয়ে গরুটাকে নিয়ে একটু মাঠের দিকে যাতো বাবা, গরুটাকে একটু ঘাস খাইয়ে নিয়ে আয় তো কেমন। মায়ের কথায় মিজান নিজে খাবার খেয়ে গরু নিয়ে বের হলেন মাঠের দিকে। তো মাঠে গিয়ে গরুকে ঘাস খাওয়াচ্ছেন। হঠাৎ পিছন থেকে মরিয়ম পরী বলে উঠলেন, এটা কি করছো? তুমি এই রোদের মধ্যে গরু নিয়ে দাঁড়িয়ে আছো কেন? গরুটাকে কোথাও বেঁধে রাখো, তুমি গাছের তলায় আসো। পরীর কথায় মিজান গরুটাকে কিছু একটার সাথে বেঁধে গাছতলায় গিয়ে বসলেন। 7 দিনের পর এক রাত পরী মিজানের কাছে এসে বলে, মরিয়ম বলে যে, মিজান, তোমার সাথে তো বেশ কয়েকদিন ধরে চলাফেরা কথাবার্তা বললাম, আর আমার উপর থেকে কি তোমার ভয় কেটে গেছে? তুমি চাইলে আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যেতে চাই। আমার মা বাবা তোমাকে দেখতে চেয়েছে। পরীর কথায় মিজান একটু চিন্তা করে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে তোমার রাজ্যে যাব, কিন্তু আমাকে কথা দিতে হবে যে আমাকে আবার তাড়াতাড়ি রেখে যাবা। বুঝোই তো, বাড়িতে আমার বৃদ্ধ মা বাবা। তখনই সে বলে যে ঠিক আছে, তাই আমি করব। আমি তোমাকে এক রাতের বেশি সেখানে রাখবো না, তুমি যা বলবা আমি তাই করব। তুমি আজ রাতে খাবার শেষে অপেক্ষা করবা। আমি তোমার কাছে গিয়ে তোমাকে নিয়ে আসবো আমার রাজ্য যাবার জন্য, কেমন? পরীর কথায় রাজি হয়ে গেল মিজান। সেই রাতে খাবার শেষে অপেক্ষা করতে থাকে এবং সে ভাবতে থাকে পরীর কথা। এবং পরীর কথায় মিজান রাতের খাবার খেয়ে অপেক্ষা করতে বসে পড়ল এবং তার কথা ভাবতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু মরিয়ম পরী তো আসে না। পরীর অপেক্ষা করতে করতে এক সময় মিজান ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পর মিজান কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। হঠাৎ মিজানের ঘুম ভেঙে যায় মরিয়ম পরীর ডাকে। পরী মিজানকে বলছে, মিজান উঠো, দেখো তুমি কোথায়? পরীর ডাকে চোখ খুলল মিজান। এদিক সেদিক তাকিয়ে বলল, মরিয়ম, আমি কোথায়? এটা কোন জায়গা? মরিয়ম বলল, ভয় পেও না, তুমি জিনদের রাজ্যে। আমি তোমাকে ঘুমের মধ্যেই জিনদের রাজ্যে নিয়ে আসছি। মিজান, চারিদিকটা কত সুন্দর, কত রূপকথায় জগতের মতন। মিজান তখনই মরিয়ম বলল, এর চেয়ে আরো সুন্দর জায়গা আছে, তোমাকে একটু পর দেখাবো। তার আগে চলো, আমার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেই, মা বাবা অপেক্ষা করতেছে তোমার জন্য। এই কথা বলে মরিয়ম পরী মিজানকে নিয়ে তার প্রাসাদের দিকে চলে গেলেন। সেখানে যাবার পর মিজান দেখলেন সাদা জুব্বা পরা একজন চেয়ারে বসে আছেন। উনাকে দেখে মরিয়ম বললেন, মিজান, উনি আমার বাবা। কথা বলেও ভয় পেও না, জিনদের রাজ্য, এখন তো সবাই জিন, তো ভয় একটু লাগবেই। মিজানের অবস্থা সেরকম দাঁড়িয়েছে। মিজান মরিয়ম পরীর বাবাকে দেখে বললেন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? পরীর বাবা বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি তোমার ব্যাপারে অবগত আছি, মরিয়ম আমাকে বলছে যে তোমার কথা। তুমি বাবা ইনসান, আমি জানি তুমি জিনদের রাজ্যে আসছো, তুমি আমার অতিথি, তোমার কোনো ভয় নেই, যাও রুমে গিয়ে একটু রেস্ট করো। পরীর বাবার কথায় পরী মিজানকে নিয়ে সুন্দর একটা রুমে গেলেন। রুমটা বেশ সাজানো গুছানো। সেখানে যাবার পর পরী মিজানকে কিছু খাবার এনে দিলেন। মিজানের খেতে ইচ্ছা করছে না, পরে খাবারগুলো খেলেন। এদিকে খাবার শেষে মিজান পরীকে বললেন, মরিয়ম, আমি তো আসলাম বেশ কিছুক্ষণ হলো, আমাকে বাড়িতে কখন রেখে আসবা? তখনই পরী বলল, আসবো, আরো কিছুক্ষণ থাকো, চলে আমি তোমাকে এক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, জায়গাটা আমার অনেক পছন্দের। এই কথা বলে মরিয়ম পরী মিজানকে নিয়ে একটা জায়গায় গেলেন। জায়গাটা খুব সুন্দর, ঝর্ণার পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে নদীতে। সেখানে খুব সুন্দর একটা ফুলের গাছ।
মরিয়ম পরী মিজানকে নিয়ে সেই সুন্দর ফুলের গাছে নিচে বসে গল্প করতে লাগলেন। এত সুন্দর জায়গা মিজান আগে কখনো দেখিনি। চারিদিকটা ভালো করে তাকিয়ে মিজান বললেন, তোমাদের জিনদের রাজ্যে কত সুন্দর, চারিদিকে তাকালে চোখ জড়িয়ে যায়। মরিয়ম বললেন যে তাই নাকি, তাহলে আমার সাথে এখানেই থেকে যাও। তখনই মিজান বললেন যে সম্ভব হলে তো থাকতাম, কিন্তু আমার তো বৃদ্ধ মা বাবা আছে, মা আমাকে ছাড়া কিভাবে বাঁচবে বলো। তখনই মরিয়ম বললেন যে মিজান, তোমাকে একটা কথা বলি, তুমি রাজি থাকলে আমায় বিয়ে করতে পারি। তখনই মিজান বললে, কি বলো, এটা কিভাবে সম্ভব, কেউ কি মেনে নেবে? তুমি তুমি তোমার মাকে সময় করে বলবা, দেখবা তোমার মা কি বলে। আর এদিকে আমিও আমার পরিবারকে বুঝাবো, দেখো ওনারা রাজি হয় কিনা। মিজান বলেন যে ঠিক আছে, আমি মা বাবাকে বলবো এখানে আমাকে বাড়ি রেখে আসো। তখনই মরিয়ম বলে, দেখি হাতটা দেও। মরিয়মের কথায় মিজান তার হাতটা পরীর হাতে রাখতেই মিজান আবারও ঘুমিয়ে যান। এদিকে মিজানের যখন ঘুম ভাঙে তখন সে দেখে সে তার বাড়িতে তার রুমে শুয়ে আছে। নিজের বাড়িতে দেখে মিজান মনে মনে ভাবে মরিয়ম পরী নিশ্চয়ই ওকে রেখে গেছে। এদিকে মিজান বাইরে তাকিয়ে দেখলেন যে তার মানে দিন হইছে। এইভাবে মিজান বিছানা থেকে উঠে ওর মাকে ডাকতে ডাকতে বললেন, মা কই তুমি? আরে খাবার দাবার কিছু আছে থাকলে দাও না। মিজানের কথায় ওর মা দৌড়ে এসে মিজানকে দিকে তাকিয়ে বললেন, মিজানের মা, মিজান কই থেকে আসলি, কোথায় ছিলি? তখনই মিজান বললেন, কোথায় আর থাকবো, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। মিজানের মা বলল, মিথ্যা বলার জায়গা পাস না। মিজান সত্যি করে বলল, এই 3 দিন কোথায় ছিলি? মিজান বলল, 3 দিন মানে? মিজানের মা বলল, আজ 3 দিন হলো তুই বাড়িতে নেই, কোথায় ছিলি? তোকে অনেক জায়গায় খুঁজেছি। মিজান বলল, কি, আমি এই 3 দিন থেকে বাড়িতে নেই, কিন্তু এটা কিভাবে হয়? আমি তো 1 রাতের জন্য গিয়েছিলাম, তাই না? মিজানের মা বললেন, বিড়বিড় করে কি বলিস, কোথায় গিয়েছিলি? মিজান বলল, না মানে আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, ওখানে ছিলাম 3 দিন, তোমাকে বললে তো যেতে দিতা না আমাকে। মিজানের মা আমার কথা একবারও ভাবিনি, জানিস তোকে খুঁজে না পেয়ে কতটা চিন্তায় ছিলাম। মিজান বলল, মাফ করে দাও মা, আর এমনটা হবে না, এখন কিছু খেতে দেও। মিজানের কথা শুনে ওর মা মিজানের জন্য খাবার নিয়ে আসলেন। খাবারগুলো খেতে খেতে মিজান ভাবতে লাগলো, এটা কি হলো, আমি 1 রাতের জন্য মরিয়মের সাথে পরীর রাজ্যে গিয়েছিলাম, তাহলে 3 দিন হলো কি করে? সেটা যাই হোক, মরিয়ম পরী আসলে জিজ্ঞেস করে নিব। এই ভেবে মিজান খাবারটা শেষ করে জাল হাতে নদীর দিকে যেতে লাগলেন। নদীর কাছে যেতেই মিজান দেখলেন মরিয়ম পরী একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। মরিয়মকে দেখে মিজানের কাছে গিয়ে বললেন, এটা কি করেছো? মরিয়ম বলল, কি করলাম, আমি তো কিছু করিনি। মিজান বলল, তুমি কিছু করোনি, আমাকে 1 রাতের কথা বলে 3 দিনে তোমাদের জিনের রাজ্যে রেখেছিলে কেন? মরিয়ম বললে, আমার কি দোষ, তুমি তো গভীর ঘুমেছিলে, আমাদের রাজ্য তোমার একটা ভালো লাগছে, সে বুঝতে পারিনি যে কখন 3 দিন চলে গেছে। মিজান বলল, জানতে কি আর থাকতাম, মা কত চিন্তা করেছিল আমার জন্য। মরিয়ম বলে, আচ্ছা এসব বাদ দাও, আমাদের বিয়ের কি হলো? মিজান বলল, ওই তো বিয়ে হেঁটে হেঁটে আসছে। তখন পরি বলল যে মানে কি? ওইখানে তো একটা মেয়ে আসছে আমার দিকে, দেখতে পাচ্ছে। মরিয়ম বললে, হে, কেউ? মিজান বলল, আমার বাড়ির পাশেই বাড়ি, ওর নাম সুমি, আমি ওকে পছন্দ করে বিয়ে করতে চাই। সব সময় আমাকে জ্বালায়, জানো, তুমি একটু আড়ালে যাও, দেখো এসে আমাকে কি বলে। মরিয়ম বলে, চিন্তা করো না, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পারে না, আমি অদৃশ্য হয়ে আছি। একথা বলে মরিয়ম অদৃশ্যভাবে পাশে দাঁড়িয়ে রইল। এদিকে সেই মেয়েটা সুমি মিজানের কাছে আসতেই মিজান বলল, কি হলো, কোথায় যাও? সুমি বলল, কোথায় আর যাব, তোমার কাছেই আসলাম। তখনই উত্তরে মিজান বলল যে, তোমার কিছুই বলবা না? নতুন করে কি বলবো, চলো না বিয়ে করি। সুমি বলল, তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি, তোমার মাও কিন্তু আমাকে পছন্দ করে, শুধু তুমি রাজি নও।
তখনই উত্তরে মিজান বলে, তোমার প্রতি আমার ফিল আসে না, কি করব। সুমি বললে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, আমি তোমাকে বিয়ে করব, তা না হলে কারোর সাথে বিয়ে হতে দিব না, এই বলে দিলাম। মিজান হাসতে থাকে, তাই আচ্ছা বাড়িতে যাও, আমি নদীতে যাব মাছ ধরার জন্য। সুমি বললে, ঠিক আছে যাচ্ছি, তুমি শুধু আমার মনে রাখো। এই কথা বলে সুমি সেখান থেকে চলে গেলেন। এদিকে সুমি চলে যাবার পর মরিয়ম পরি মিজানকে বললেন, মরিয়ম ওকে শূন্যে তুলে নিয়ে একটা আচার মারো। মিজান বললেন, আরে না, এমনটা করো না, ও আবেগের বসে এসব কথা বলছে। মরিয়ম বলল, আবেগ না চাই, ওই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় কেন? তুমি ওকে বলে দিও পারবো না, তুমি ওকে পছন্দ করো না, বিয়ে করবো না। মিজান বলে, সময় হলে একাই বুঝে যাবে। মরিয়ম বলল, আচ্ছা তোমার মা বাবাকে কি বলেছো আমাদের বিয়ের কথা? মিজান বললে, না এখনো বলিনি, বই হলো, মা যদি রাজি না হয়। মা তো আমার ছাড়া আর কেউ নেই, আমার চাচারা আছে, চাচারা বাধ্য, ভাই আছে, ওরা বড় লোক, আমাদের তো ছোট নজরে দেখে, আর আমার এই ছোট্ট সংসারে তো শুধু মা আছেন। মরিয়ম বললে, মিজান আমি কিন্তু তোমাকে কোনো রকমে জোরাজুরি করছি না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি নিশ্চিত আমাকে পছন্দ করে ভালোবাসো। তুমি তোমার মাকে ভালোভাবে বুঝিয়ে বলবা, আজ রাতে বলো, দেখো শুনি উনি কি বলেন। মরিয়ম পরি কথায় মিজান রাজি হন। মরিয়ম পরি ও মিজানের কাছে বিদায় নিয়ে তখনকার মতন চলে গেলেন। যাই হোক, কথা মতো সেই রাতে মিজান ওর মাকে বলেন যে, মা তোমাকে একটা কথা বলার ছিল, জানি তুমি বিশ্বাস করবা না, তবুও বলি। মিজানের মা বলেন, কি কথা বাবা, বলো। মিজান বললেন যে, না বলো আগে, কথাটা শুনে রাগ করবা না, তখনই তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া আমার কে আছে, আমি রাগ করব না, বল কি বলবি। তখন উত্তরে মিজান বলে, মা আমি তোমাকে মিথ্যা বলছি না, আমি যে 3 দিনের জন্য বাড়িতে ছিলাম না, জানো ওই 3 দিন আমি কোথায় ছিলাম? মা বলেন, কোথায় ছিলেন? মিজান বলে, জিনদের রাজ্যে একটা পরীর সাথে গিয়েছিলাম। মা, আমার একটা পরী আসে, আর এটা সেই পরী যে আমাকে গভীর রাতে গাছের ডালে ঘুমিয়ে রাখে। মা, ওই পরীটা খুব ভালো, ওর নাম মরিয়ম। মরিয়ম পরী আমাকে ভালোবাসে সত্যি, বিয়ে ও আমাকে পছন্দ করে। মরিয়ম পরী চায় আমাকে বিয়ে করি, আমরা ওকে বিয়ে করি, আর আমি তোমাকে আমাদের বিয়ের কথা বলতে বসলাম, তুমি যদি রাজি থাকো তাহলে ওই পরীকে বিয়ে করব। মা বললেন যে, তুই কি বলিস বাবা, একটা পরীকে বিয়ে করবে মানে? কিন্তু ওর সাথে সংসার করবি কিভাবে, কোথায় থাকবে ও? মিজান উত্তরে বলে, আমার সাথে সংসার করবে, আমাদের সাথে থাকবে। মা বললে, মা আমি কিন্তু তোমার কথায় অবাধ্য হব না, তুমি যা বলবো আমি সেটাই করব। মা বললেন, দেখ বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি, কখন যে মারা যাব ঠিক নাই, আমার ইচ্ছা কি আছে, তুই যদি রাজি থাকিস তাহলে আমি মানা করব না, তবে বিষয়টা আরেকবার ভেবে দেখ। মিজান বললে, ঠিক আছে মা। মা বললেন, আচ্ছা তুই পরীকে একবার আমার সামনে নিয়ে আস, ওর কাছে নিয়ে আয় না, আমি ওর সাথে কথা বলে দেখি ওকে। মিজানের মায়ের কথায় মিজান বললেন, ঠিক আছে মা, আমি কাল রাতে মরিয়ম পরীকে তোমার কাছে নিয়ে আসবো, তুমি ওকে দেখবা, কথা বলবা, কিন্তু খাবার দাবার এ কথা কাউকেই বলবা না। একথায় বলে মিজান নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন দিনের বেলা মরিয়ম পরী মিজানের কাছে আসলেন। মিজান পরীকে সব খুলে বললেন। মিজান বলল, মা তোমার সাথে দেখা করতে চায়, দেখা করবা আজ রাতে? মিজানের কথায় মরিয়ম পরী রাজি হন, আর কথা মতো সেই রাতেই মিজানের বাড়িতে মিজানের মায়ের সামনে আসলেন পরী, এবং সেখানে গিয়ে তিনি দেখলেন পরী এসে মিজানের মাকে সালাম দিয়ে বললেন, পরী বললেন যে, মা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? মিজানের মা বললেন যে, ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্নের মতো মনে হচ্ছে, একটু ভয়ও করছে। পরী বললেন যে, মা আপনি ভয় পাবেন না, আমি পরী ঠিক আছি, কিন্তু ভয়ঙ্কর রূপে তো আপনার সামনে আসিনি, আপনি নাকি আমাকে দেখতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন? মিজানের মা উত্তরে বললেন, তুমি পরী, আসলে দেখতেও পরী,
তোমাকে ডাকছি মা একটা কথা বলতে। মিজানের মুখে শুনলাম তোমরা দুজন একে অপরকে পছন্দ করো, ভালোবাসো, বিয়ে করতে চাও। মরিয়ম বললে, হ্যাঁ মা, ঠিকই শুনেছেন, কিন্তু আপনার ও আমার পরিবারের অনুমতি ছাড়া আমরা দুজনে বিয়ে কিছুতেই করব না। মিজানের মা বলেন যে, আমি আর কি বলবো, তোমার ছেলে যদি জেনে শুনে তোমাকে বিয়ে করবে, আমি মা, তোমরা তো জিন জাতি, তোমরা মা বাবা কি আমাদের মেনে নিবে? মিজানদের সাথে তোমার বিয়ে মেনে নিবে? মরিয়ম বলে, সেটা আমি ম্যানেজ করে নিব। আমি আমি মা বাবাকে বলে দেখি। মিজানের মা বলেন যে, ঠিক আছে, বলো, দেখো ওরা কি বলে। মিজানের মায়ের কথায় মরিয়ম পরী আরো কিছুক্ষণ গল্প করে চলে আসলেন। ওই ঘটনার পরের দিন মিজান পরীর জন্য অনেক অপেক্ষা করতে থাকে, কিন্তু পরী তো আসে না। এভাবে এক এক করে 3 দিন চলে যায়। এই 3 দিনে মিজান পরীর জন্য অনেক অপেক্ষা করলেও পরী তো এখানে আসে না। এদিকে 3 দিন পর এক রাতে মরিয়ম পরী মিজানের কাছে আসে। পরীকে দেখে মিজান বলল, মিজান, কই ছিলি? 3 দিন আমার কাছে আসনি কেন, সমস্যা কি? মিজানের কথায় মরিয়ম পরী মন খারাপ করে চুপ করে থাকেন। এই দেখে মিজানও বুঝে যে মরিয়মের মা বাবা তাদের বিয়েতে রাজি নন। মরিয়মের মন খারাপ করে বসে এই দেখে মিজান বলল, কি কি হয়েছে, কথা বলো না কেন? তোমার মা বাবা কি আমাদের বিয়ের মতো দেখেনি? ওনারা কি রাজি নন? মরিয়ম পরী বললেন, না, মতো দেয়নি, উল্টা একটা জিনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মিজান বলল, কি, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? এই কথা বলে মিজানও মন খারাপ করে বসে থাকলো। এই দেখে মরিয়ম পরী হা করে হাসতে থাকে। পরী বলল যে, আরে আমি তো মজা করছিলাম বোকা। এই বলে আবারও হাসতে থাকে। আমার মা বাবা আমাদের বিয়ের মত দিয়েছে। আমার মা বাবা 2-1 দিন মধ্যে তোমার বাড়িতে আসবে, তোমার মায়ের সাথে কথা বলবে। মিজান বলে, সত্যি? উফ, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। মরিয়ম বলে, দূর বোকা, ভয় কিসের, আমাদের পরিবার রাজি, এখন শুধু বিয়ের অপেক্ষায়। মিজান বলে যে, ঠিক আছে, শুনো, ভালো লাগছে। আচ্ছা শুনো না, বলছিলাম শরীরটা খারাপ লাগছে, আজ ঘুমাই, অনেক রাত হয়েছে তো, কাল আসবো কেমন? মিজানের কথায় মরিয়ম পরী চলে গেলেন। পরী চলে যাবার পর মিজানও ঘুমিয়ে পড়লেন। এদিকে পরের দিন মিজানের গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মিজানদের গ্রামে কে যেন একটা মেয়েকে ধর্ষণ করে ফেলছে। তার লাশ পাওয়া গেছে সকালে। মেয়েটা খুব গরিব, তাই সেরকম কোনো পুলিশি তদন্ত হচ্ছে না, কোনো সাড়া শব্দও নেই। এই ঘটনার দিনে মরিয়ম পরী মিজানের সাথে দেখা করতে আসলেন। পরী এসে মিজানকে বললেন, মরিয়ম, কি হয়েছে, তোমার কি মন খারাপ? মিজান বললেন, হ্যাঁ অনেক, আমাদের গ্রামে একটা মেয়েকে কে যেন ধর্ষণ করে মেরে ফেলছে। মেয়েটার জন্য খারাপ লাগছে। ওর বাবা মা অসহায় হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে, কিন্তু মেয়েটার সাথে কে এমন করেছে সেটা কেউ জানে না। মরিয়ম বললেন, মিজান, আমি কিন্তু জানি এই কাজটা কে করেছে। মিজান বলল, কি, তুমি জানো কে করেছে ওই কাজটা? মরিয়ম বললে, তোমার চাচাতো ভাই সুজন ও তার এক বন্ধু, দুজন মিলে। মিজান বলল, সুজন এ কাজ করেছে? কি বলছো তুমি? তুমি কি শিওর দেখছো? মরিয়ম বলে যে, মিজান, ভুলেও যেও না, আমি একজন পরী, আমি তোমাদের মানুষের খবর খুব দ্রুত এনে দিতে পারি। তাছাড়া কাল রাতে তোমার কাছ থেকে চলে যাবার সময় আমি দেখছি ওদের কাছে লাইটার, সিগারেট, আগুন থাকায় আমি কাছে যেতে পারিনি, মেয়েটাকেও বাঁচাতে পারি নাই। আমি শিওর আমি দেখছি সুজন আর তার বন্ধু এই কাজটা করেছে, মেয়েটাকে ধর্ষণ করে ফেলছে। মরিয়ম পরীর মুখে কথাগুলো শুনে মিজান অবাক হয়ে বসে পড়ল এবং ভাবতে লাগলো তার চাচাতো ভাই এরকম কাজ করেছে। মিজান, দেখো যেটা হবার হয়ে গেছে, মেয়েটা তো আর বেঁচে নেই। মেয়েটাকে তোমার চাচাতো ভাই আর তার বন্ধু মিলে ধর্ষণ করে মেরে ফেলেছে। একথায় আমি জানি, আমি তোমাকে বললাম তুমি এর সঠিক বিচার করো, ওদেরকে পুলিশে ধরিয়ে দাও। তার আগে ভালো হয় তোমার চাচাতো ভাইয়ের সাথে গিয়ে দেখা করে বলো
ও যদি নিজের দোষ স্বীকার করে পুলিশের কাছে ইচ্ছাকৃতভাবে ধরা দেয় তাহলে তো ভালো হয়। মিজান বলে, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, তুমি এখান থেকে চলে যাও, কালকে আমার সাথে দেখা করো, কেমন? মিজানের কথায় মরিয়ম পরে চলে গেলেন। এদিকে মিজান ও তার চাচাতো ভাই শাকিলের সাথে দেখা করলেন। দেখা হতে মিজান শাকিলকে বললেন, শাকিল শুন, তোর সাথে কথা আছে। শাকিল বলল, আমার সাথে তোর আবার কি কথা? বল, কি বলবি? বলল, গ্রামে একটা দর্শন হয়েছে, এটা তো জানিস। কে করেছে এটা? শাকিল বলল, তুই কি পাগল? কে করেছে সেটা তো কেউ জানে না, আমিও তো জানি না কেমনে। মিজান বলল যে, শাকিল, অভিনয় কম করে কর। মেয়েটা গরিব ঘরের মেয়ে, ওর বাবা মার অবস্থা তো জানিস। কেন করলি কাজটা? শাকিল বলল, কেন করলি মানে? কি বলতে চাস তুই? মিজান বলল, তুই কি বলতে চাস বুঝি না। এত বড় একটা পাপ অন্যায় করে কিভাবে চুপচাপ আসিস বলতো? কেমন করে মেয়েটাকে দর্শন করে মেরে ফেললি? শাকিল বলে, আমি মেরেছি মানে? কে বলেছে তোকে? আমি মারিনি, আমি কিছু জানি না। মিজান বলে, দেখ শাকিল, আমি দেখছি তুই দুইজন আর তোর বন্ধু মিলে এই কাজটা করছিল। শাকিল বলে, তুই কিভাবে জানলি? আচ্ছা, জেনে গেছিস, ভালো কথা। কাউকে বলিস না ভাই। তুই না আমার চাচাতো ভাই, আমাকে বাঁচা। আমি তোকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুই কাউকে কিছু বলবি না। মিজান বলল, তুই আমাকে এই চিনিস এতদিনে, তাই না? শাকিল বলল, নিজের পাপ থেকে বাঁচতে এখনো সময় আছে। পুলিশের কাছে গিয়ে ধরে দে, এতে সাজা কম হইবে, না হইলে আমি ধরিয়ে দিব। শাকিল বলল, মিজান, তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমি পুলিশের কাছে ধরা দিব না। আর তুই যদি এই কথাটা পুলিশকে বলে দিস তাহলে আমি তোকে ছাড়ব না। এই কথা বলে শাকিল সেখান থেকে চলে গেল। এদিকে মিজান শাকিলের কথায় বেশ চিন্তিত হয়ে পড়লেন। সে কি করবে? একদিনে চাচাতো ভাই, অন্যদিনে অসহায় মা বাবার মেয়ে হারানোর চোখের পানি। এসবের মাঝে মিজান একটা ডিসিশন নিয়ে নিল। মিজান সত্যর পক্ষে থেকে চাচাতো ভাই শাকিলের বন্ধুকে পুলিশের হাতে ধরিয়ে দিলেন। মিজানের কথা ও শক্তিতে পুলিশ শাকিল ও তার বন্ধুকে ধরে নিয়ে গেলেন। যাই হোক, ওই ঘটনার পরের দিন মরিয়ম পুরী মিজানের কাছে আসলেন। পুরী আসতেই মিজান বললেন, মরিয়ম, তুমি আসছো? জানো, আমি আমার চাচাতো ভাই শাকিল আর তার বন্ধুকে পুলিশের হাতে ধরিয়ে দিছি। মরিয়ম বলে, খুবই ভালো একটা কাজ করেছো। তুমি তো ওদের চেয়ে খারাপ হয়ে গেলা, তাই না? তোমার চাচা চাচি তো তোমার উপর রেগে গেল। এখন তো ওরা তোমাকে আর তোমার মাকে দেখতে পাবে না। মিজান বলল, সেটা এমনিতেই পায় না, আমাদের তো এমনিতেই দেখতে পায় না, এ আবার নতুন কি? এসব বাদ দাও। মরিয়ম বলে, হ্যাঁ সেটাই, তোমাকে একটা কথা বলতে আসলাম, এখন খবর আছে। মিজান বলল, কি? মরিয়ম বলল, আজ রাতে আমার মা বাবা তোমাদের বাড়িতে আসবে, তোমার মায়ের সাথে কথা বলবে আর আমাদের বিয়ের ব্যাপারে। মিজান বলে যে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আসতে বলবা। আমি আমার মা বাবাকে বলিয়ে রাজি করব যে রাতে অপেক্ষা করতে তোমাদের জন্য। মিজানের কথায় মরিয়ম পরে হাসি মুখে চলে গেলেন। কথা মতো সেই রাতে মরিয়ম ওর মা বাবাকে নিয়ে মিজানের বাড়িতে আসলেন। মিজানদের বাড়িতে এসে মরিয়মের বাবা মিজানকে মাকে বললেন, মরিয়মের বাবা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? মিজানের মা বললেন উত্তরে, ওয়ালাইকুম সালাম, আপনারা জিন জাতি হয়ে আমাদের বাড়িতে আসছেন, এতে আমি কিছু খুশি হয়েছি। আমরা তো গরিব, আপনাদের তো ভালো জায়গায় বসাতে পারলাম না, হয়তো ভালো কিছু খাওয়াতেও পারবো না। মরিয়মের বাবা বললেন যে, আমরা কখনো ধনী গরিব দেখি না। না, মন থেকে আমার মেয়ে মরিয়ম আপনার ছেলেকে পছন্দ করে বিয়ে করতে চায়। শুরুতে কথাটা শুনে মেনে না নিলেও পরে মেয়ের জোরাজুরিতে রাজি হতে বাধ্য হলাম। আপনি যদি রাজি থাকেন তাহলে তো 2-1 দিনের মধ্যে ওদের বিয়েটা দিয়ে দিতে চাই। মিজানের মা বললেন, ওকে, তবে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। ওদের বিয়ের পর মরিয়ম আমার বাড়িতেই থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে আপনাদের কাছে যাবে, থাকবে, আবার আসবে। আর দ্বিতীয়ত কথা হলো, আমার ছেলে মিজান, ও
ও কখনো জিনদের রাজ্যে গিয়ে বসবাস করবে না। মিজান আপনাদের কাছে যাবে, ঘুরবে ফিরবে, কয়দিন থাকবে, আবার চলে আসবে। ওকে কখনো জোর করে বা জোরাজুরি করে আটকাতে পারবেন না। মরিয়মের বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু আমার তো একটা কথা আছে। আপনারা মানুষ জাতি, আমরা জিন জাতি। ওদের বিয়ের পর মানুষের দ্বারা যদি মরিয়মের কোনো সমস্যা বা ক্ষতি হয়, তাহলে আমি কিন্তু তাকে ছাড়ব না। মিজানের মা বললেন যে ঠিক আছে, তাই করিয়েন, আমি আমার মেয়ের মতো দেখে রাখবো। মরিয়মের বাবা বললেন, তাহলে আগামী পরশুদিন মিজান আর মরিয়মের বিয়ে হবে। মিজান বললেন যে আচ্ছা ঠিক আছে। এইভাবে মিজানের মা ও মরিয়ম পরীর মা বাবার সাথে কথা বলতে হয়। মিজানের মা ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। ওগুলো মরিয়মের মা বাবা ও মরিয়ম ওরা খেয়ে কিছুক্ষণ পর চলে যান, এবং তারপর একটা কথা 2 দিন পর মিজান ও মরিয়মের বিয়ে। এসব ভাবতে ভাবতে মিজান ঘুমিয়ে পড়লেন। এদিকে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর একটা চিৎকারের আওয়াজ পেলে মরিয়মের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই মরিয়ম তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে ওর ঘরের পিছনে গিয়ে দেখলেন সুমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এদিকে মিজানের মাও চিৎকার করে সেখানে এসে দেখেন সুমি জ্ঞান হারিয়ে পড়ে আছে। মিজান ও মিজানের মা দুজন দৌড়াদৌড়ি করে সুমিকে ঘরে নিয়ে সুমির জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতেই তুমি বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে আসবো না, ছেড়ে দাও। সুমির এমন আচরণে মিজানের মা বললেন, সুমি, আরে কি বলছিস এসব? মিজানের মায়ের কথায় সুমি হুঁশ আসে। তখন মিজানের মা, সুমি তুই এই রাতের বেলা মিজানের রুমের পিছনে কেন? কি করছিলি তুই? তো চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললে কেন? সুমির খালা, সুমি তো জানে না আমি তোমার ছেলে মিজানকে পছন্দ করি, বিয়ে করতে চাই। আমি মিজানকে দেখতে অনেক ইচ্ছা করছিল, তাই মিজানের রুমের পিছনে এসে লুকিয়ে লুকিয়ে মিজানকে দেখার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আমাকে পিছন থেকে একটা আওয়াজ আসে, মেয়েলি কণ্ঠে। কেউ একজন বলে ওঠে, তুই এখানে কেন? তোকে আজ এমন শিক্ষা দিব, আর কখনো তুই আসবি না। আওয়াজটা শুনে আমি পিছনেই তাকাতেই দেখলাম খুব ভয়ঙ্কর একটা মেয়ে। ওটাকে মেয়ে বললে ভুল হবে, ওটা মনে হয় একটা ডাইনি। বাবা কি ভয়ানক! আমি ওর দিকে তাকাতেই ও এসে আমার গলা চেপে ধরল। তাই তো ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। সুমির মুখে এসব কথা শুনে তো মিজানের মা বুঝে যায় এটা মরিয়ম পরীর কাজ। ও সুমিকে ভয় দেখিয়েছে। সুমিকে কিছু বুঝতে না দিয়ে মিজানের মা বললেন, তুই তো হয়তো ভয় পেয়েছিস, চল আমার সাথে চল, তোকে বাড়ি রেখে আসি। আজকের পর রাত বেড়াতে বাইরে আসবি না। এই বলে মিজানের মা সুমিকে নিয়ে ওর বাড়িতে গেলেন। এদিকে মিজানের রুমে এসে আবারও ঘুমিয়ে পড়লেন। এভাবে কেটে গেল একটা দিন। পরের দিন রাতে খাবার শেষে মিজান ঘুমিয়ে পড়লেন। হঠাৎ মিজানের ঘুম ভাঙে যায় মরিয়ম পরীর কথায়। ঘুম ভেঙে মিজান দেখে সে তার রুমে নেই, সে অন্য কোথাও চলে আসছে। আশপাশ এদিক সেদিক তাকিয়ে মিজান বলল, মরিয়ম, আমি কোথায়? আমাকে তোমার রাজ্যে নিয়ে আসছো নাকি? মরিয়ম বললে, হ্যাঁ। তখনই সে বলে, কেন নিয়ে আসছো? পরী বলে যে, তো কি করবে? কালকে আমাদের বিয়ে, আমরা ঘোরাঘুরি করবো না বুঝি? তুমি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছো। মিজান বললে, তো কি করবো, রাতের বেলা কোথায় ঘুরতে যাব? মরিয়ম বললে, তো আমার সাথে আসবা। এই যে তোমাকে আমার কাছে নিয়ে আসলাম, দেখো জায়গাটা কত সুন্দর, তাই না? মিজান বললে, হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা, সুন্দর মুহূর্ত, প্রিয় মানুষ বসে বসে থাকার অনুভূতি অন্যরকম, তাই না? মরিয়ম পরী বললেন যে, হ্যাঁ। মিজান, দেখো কারা আসছে, আর ওরা আমার বান্ধবী পরী তোমাকে দেখতে আসছে। মরিয়ম পরীর কথা শেষ হতে না হতেই ওর বান্ধবী দুজন এসে মিজানের সাথে পরিচয় কথা বললেন। ওই পরী দুজন কথা বললে চলে যাবার পর মরিয়ম মিজানকে বললেন, মিজান,
আমার সাথে আসো, তোমাকে একটা জিনিস দেখাই। এই বলে মিজানের হাত ধরে মরিয়ম চলে গেলেন তার প্রাসাদের কাছে। ওখানে যেতেই তো মিজান তো অবাক হয়ে গেল, সামনের দিকে তাকিয়ে আছে। এই দেখে মরিয়ম বলল, মরিয়ম, মিজান কি হয়েছে এই দেখো না। মিজান বলল, এত সুন্দর করে সাজানো হয়েছে চারিদিক, এত সুন্দর করে সাজানো, তো এখানে কি হবে, কেন এভাবে সাজিয়েছো? পরি বললে যে, কেন, তো কাল তো আমার বিয়ে, তাই না, তো এমন করে সাজিয়েছে বুঝলা। মিজান বলল, সত্যি খুব সুন্দর লাগছে। তো উনি পরি বলল, আচ্ছা এবার চলো তোমাকে বাড়িতে রেখে আসি, কাল বিয়ের সময় দেখা হবে। তখন মিজান বলল, ঠিক আছে চলো। পরের কথায় মরিয়ম পরে মিজানকে তার বাড়ি রেখে গেলেন।